প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমরা আজকে আবারও আমাদের অনলাইন ক্লাসে ফিরে আসলাম। গত ক্লাসে আমরা পর্যায় সারণী কি তা শিখেছি। পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনেছি। পর্যায় সারণীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কেও আমরা জানতে পেরেছি। আজকে আমরা আলোচনা করব আমরা মৌলগুলোকে, যে বিভিন্ন মৌলগুলো রয়েছে, তোমরা জানো এখন পর্যন্ত প্রায় 118টি মৌলকে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে। আমরা এই পর্যায় সারণীতে মৌলগুলা কিভাবে কোন পর্যায়ে কোন গ্রুপে মৌলটা অবস্থান করবে আমরা সেই সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করব। তো আমাদের আজকের মূল আলোচনায় আমরা আসি। আমাদের আলোচনা হলো যে আমরা পর্যায় সারণীর ভিত্তি কি। তোমরা জানো পর্যায় সারণীর সত্যিকার ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে কোনো মৌলকে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করতে পারি। তো আমরা আজকে 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলা পর্যায় সারণীতে কিভাবে তাদের পর্যায় এবং গ্রুপ নির্ধারণ করা যায় আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো আমরা সরাসরি আজকের আলোচনায় চলে যাই। যে তোমরা জানো প্রথম 1 নম্বর পারমাণবিক সংখ্যা, আমরা একটু ছক করে নিই, দেখো তোমাদের জন্য সুবিধা হবে। আমরা এইভাবে করে নিই যে পারমাণবিক সংখ্যা এখানে দেই মৌলের প্রতীক, তারপরে দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস। এরপরে দেখো, এরপরে আমরা দিব পর্যায়, তারপরে দিব আমরা গ্রুপ বা শ্রেণী, এরপরে আমরা দিব গ্রুপ বা শ্রেণী। এখন দেখো, তাহলে আমরা প্রথমে পারমাণবিক সংখ্যা লিখতেছি, তারপরে মৌলের প্রতীক লিখব, ইলেকট্রন বিন্যাস লিখব, ওই মৌলটা কোন পর্যায়ে আছে, কোন গ্রুপ বা শ্রেণীতে আছে আমরা ব্যাখ্যা করতে পারবো। তোমরা দেখো পারমাণবিক সংখ্যা 1, এই মৌলটার নাম কি বলতো? হ্যাঁ, হাইড্রোজেন। এই মৌলটার ইলেকট্রন বিন্যাস কি? ইলেকট্রন বিন্যাস হলো 1s1। একটা প্রথম নিয়ম, আমরা আজকে 3টা নিয়ম শিখব। তোমরা প্রথম নিয়মটা লক্ষ্য করো যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি মৌলটার সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটা যদি s অরবিটালে প্রবেশ করে, এটা 1 নম্বর নিয়ম। যদি s অরবিটালে প্রবেশ করে তাহলে s অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা সেটা হবে গ্রুপ বা শ্রেণী। আর সর্বোচ্চ যেই শক্তি স্তর, আমাদের এই যে 1 2 3 এগুলা কিন্তু শক্তি স্তর, সর্বোচ্চ যে শক্তি স্তর যাবে সেটা হবে পর্যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেনের যেহেতু একটা ইলেকট্রন রয়েছে এবং তার ইলেকট্রন বিন্যাস 1s1, তাহলে তার শক্তি স্তর একটা, অর্থাৎ এখানে প্রধান শক্তি স্তর হলো একটা, এই জন্য তার পর্যায় হলো 1। এবং সর্ববহিস্থ কক্ষপথে এখানে সর্ববহিস্থ স্তর বলতে একটাই স্তর, প্রথম স্তর, এবং সেখানে s অরবিটাল ইলেকট্রন একটা, সুতরাং তার গ্রুপ সংখ্যা হলো 1। গ্রুপ সংখ্যা কত? 1। এবার দেখো আমরা পারমাণবিক সংখ্যা 2, মৌলটার নাম হলো হিলিয়াম। দেখো তো ইলেকট্রন বিন্যাস কি? 1s2।
তাহলে পর্যায় হলো তার 1। কিন্তু তোমরা জানো যে ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা যদি এই হিলিয়ামের অবস্থান নির্ণয় করি তাহলে কিন্তু গ্রুপ 2 হওয়ার কথা। কিন্তু তোমরা জানো হিলিয়ামের অধিকাংশ ধর্ম, প্রায় সবগুলো ধর্মই নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে মিলে যায়, আর নিষ্ক্রিয় গ্যাসগুলোকে কিন্তু পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া গেছে, যার কারণে হিলিয়ামকে আমরা পর্যায় সারণীতে 2 নম্বর গ্রুপে স্থান না দিয়ে তার স্থান হয়েছে কিন্তু 18 নম্বর গ্রুপে, কারণ হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস। তোমরা জানো যে এই 6টা নিষ্ক্রিয় গ্যাস আমরা আগের ক্লাসে আলোচনা করছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং রেডন। তো যাই হোক, এই হিলিয়ামের যেহেতু সবগুলা ধর্মই নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে মিলে যায় আর নিষ্ক্রিয়গুলা পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থান করে, এই জন্য আমরা হিলিয়ামকে 18 নম্বর গ্রুপে অবস্থান দিয়েছি। এখানে কিন্তু আমার ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটেছে। এবার তোমরা দেখো পারমাণবিক সংখ্যা 3 কে লিথিয়াম। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি বলতো? 1s2 2s1। দেখো এখানে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, যেহেতু 2টা শক্তি স্তরে গেছে তাহলে লিথিয়ামের পর্যায় হলো 2, পর্যায় হলো 2। এবং বহিস্থ কক্ষপথ, এখানে বহিস্থ কক্ষপথ বলতে এই কক্ষপথটাই হলো এখানে বহিস্থ কক্ষপথ। এই বহিস্থ কক্ষপথ হলো দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা। এই জন্য তার গ্রুপ বা শ্রেণী হলো 1। এবার তোমরা দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। এবার হলো বেরিলিয়াম। বেরিলিয়াম তো পারমাণবিক সংখ্যা 4, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2। তাহলে পর্যায় দাঁড়াচ্ছে 2, গ্রুপ দাঁড়াচ্ছে 2। এরপরে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এরপরে 5 নম্বরে হলো বোরন। বোরনের প্রতীক তোমরা জানো বি। ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p1। আচ্ছা, আমি একটু ইলেকট্রন বিন্যাসগুলো লিখে নিই, পরবর্তীতে ওগুলো লেখার সুবিধা হবে। দেখো তোমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। এরপরে আসলো তোমার কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। দেখো এটা পারমাণবিক সংখ্যা 6 7 8 9 10 11 12 13। তাহলে দেখো এটা একটা মার্কিং করে দেই তোমাদের বুঝবার সুবিধার্থে। দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2 2s2 2p2। আচ্ছা, এবার নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখো তো 1s2 2s2 2p3, কারণ 7 3 2 5 2 7। আচ্ছা, নাইট্রোজেনের গেল। এবার অক্সিজেনের দেখো 1s2 2s2 2p4। আচ্ছা, ফ্লোরিনের 1s2 2s2 2p5। এবার দেখো নিয়নের 1s2 2s2 2p6। সোডিয়ামের 1s2 2s2 2p6 3s1। আচ্ছা, ম্যাগনেসিয়ামের দেখো 1s2 2s2 2p6 3s2। এবার অ্যালুমিনিয়ামের দেখো 1s2 2s2 2p6, তারপরে তোমার 3s2 3p1। আচ্ছা, এই কয়েকটাই আমরা আগে নিয়মগুলো দেখে নেই। তোমরা লক্ষ্য করো, আমরা বলছি যে ইলেকট্রন বিন্যাসের যে আমাদের 3টা নিয়ম। আমাদের প্রথম নিয়ম হলো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে তার সর্বোচ্চ যে শক্তি স্তরগুলো থাকবে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, আমরা যেটাকে বলছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বা প্রধান শক্তি স্তর যদি 1 হয় তাহলে তার পর্যায়, সেটা হলো পর্যায় নির্ধারণ করবে। এবং বহিস্থ কক্ষপথে যে সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কিন্তু আমার গ্রুপ নির্দেশ করে। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার জানা রাখতেছি যে আমরা ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে
সর্বোচ্চ যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর বা সেল আমরা যেটাই বলি না কেন, যে যেই যত শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে সেটাই হবে তার পর্যায় সংখ্যা। এবং সর্ববহিস্থ স্তরে, এবং সর্ববহিস্থ স্তর বলতে যত নম্বর স্তরে, মনে করো কোনো একটা পরমাণুর, যেমন তোমরা এখানে লক্ষ্য করো, যেমন সোডিয়ামের 3টা স্তর আছে। কয়টা স্তর? 1টা, 2টা, 3টা। তাহলে এখানে তৃতীয় স্তর, সর্ববহিস্থ স্তর হলো এখানে তৃতীয়। সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়েকটা ইলেকট্রন থাকবে সেটাই কিন্তু আমাদের গ্রুপ নির্ধারণ করবে। তাহলে এখন দেখো এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা বের করছি। এবার তোমরা দেখো, আচ্ছা এখানে বোরনের ক্ষেত্রে আমার সর্বোচ্চ শক্তি স্তর দ্বিতীয় গেছে, তাহলে আমার কিন্তু নিঃসন্দেহে পর্যায় 2। পর্যায় কত? 2। এখন তোমরা দেখো, যদি আমাদের নিয়ম হলো যে যদি s এবং p তে ইলেকট্রন থাকে, কোথায় থাকে ইলেকট্রন? s এবং p। তাহলে যদি s উপশক্তি স্তর, p শক্তি উপশক্তি স্তর ইলেকট্রন থাকে, তাহলে s p এর সর্বমোট ইলেকট্রন সংখ্যার সাথে আমরা 10 যোগ করব। এই s যোগ p যোগ 10 যোগ করে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে আমাদের গ্রুপ সংখ্যা। তাহলে দেখো তো আমার বোরনের গ্রুপ সংখ্যা কত হচ্ছে? s ইলেকট্রন আছে 2টা, p আছে 1টা, কয়টা হলো? 3টা। এর সাথে যদি আমরা 10 যোগ করি, 10 3 13, তাহলে কিন্তু তার গ্রুপ হলো 13। অনুরূপভাবে দেখো কার্বনের পর্যায়ে তাহলে 2 দ্বারা 2 হচ্ছে। আচ্ছা বহিস্থ স্তরে s আর p তে ইলেকট্রন আছে, আমরা বলছি যে s এ এবং p তে ইলেকট্রন থাকলে তার সাথে 10 যোগ করে গ্রুপ নির্ধারণ করা হয়। তাহলে গ্রুপ কি দাঁড়াচ্ছে? বহিস্থ স্তরে s এ 2টা, p এ 2টা, 2 2 এ 4টা, তাহলে 2 2 4টা প্লাস 10 যোগ করে 10 টায় কত? 14। তাহলে তার অবস্থান কিন্তু 14 নম্বর গ্রুপে। এরপরে দেখো যে এখানে s p s এ 2টা, p এ 3টা, 3 2 কয়টা? 5টা, তাহলে 2 5 আর 10 তাহলে 15। আচ্ছা এরপরে দেখো যে এখানে 2টা আর 4টা 6টা, 6 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে গ্রুপ হচ্ছে 16। এবার দেখো তো 2টা আর 5টা, তাহলে এখানে পর্যায়ে 2 ফ্লোরিনের, আর কয়টা হচ্ছে দেখো তো? 2টা আর 5টা, 5 দিয়ে 7টা, 7 এর সাথে 10 যোগ করো, 10 সাথে কত হলো? 17। এবার দেখো যে এখানে 2টা আর 6টা কয়টা হলো? 8টা, 8 এর সাথে 10 যোগ করলে কত হয়? 18। তাহলে এটা দ্বিতীয় পর্যায়ে, এটা 18 নম্বর গ্রুপ। এরপরে লক্ষ্য করো, এবার কিন্তু তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে। সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করছে। আচ্ছা তৃতীয় শক্তি স্তরে যদি প্রবেশ করে তাহলে আমাদের নিয়ম কি? তাহলে পর্যায় কত হচ্ছে? ঠিক বলছো, পর্যায় হলো তৃতীয়। এখন দেখো শুধুমাত্র s অরবিটাল ইলেকট্রন আছে, যেহেতু s অরবিটাল ইলেকট্রন আছে তাহলে গ্রুপ হলো একটা ইলেকট্রন আছে, তাহলে তার গ্রুপ কিন্তু হচ্ছে 1। এবার দেখো যে এখানেও তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে, তাহলে পর্যায় হলো তৃতীয়, গ্রুপ কত? শুধুমাত্র s অরবিটালে বহিস্থ স্তর s এ ইলেকট্রন গেছে, তাহলে 2টা ইলেকট্রন আছে, তাহলে তার গ্রুপ কিন্তু 2। এবার দেখো অ্যালুমিনিয়ামের এইটা কিন্তু s এও গেছে, p এও গেছে, ইলেকট্রন s অরবিটালও প্রবেশ করছে, p অরবিটালও প্রবেশ করছে। তাহলে আমরা জানি আমাদের নিয়ম কি বলছে? s p + 10, তাহলে s এ 2টা, p এ একটা, 3টা প্লাস 10 13। তাহলে পর্যায় হলো আমাদের তৃতীয়, কিন্তু গ্রুপ হলো আমাদের কত? 13। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার আসি, আমি এই লেখাটা মিশিয়ে দেবো একটু পরে, যে তোমরা এটা খাতায় তুলে নিবে অবশ্যই। আর এটার ব্যাখ্যাটা আরেকটু শুনে নাও, যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা 2টা নিয়মে গেছি। একটা হলো আমাদের নিয়ম 1, এই নিয়ম 1 আমরা ইলেকট্রন বিন্যাস করছি, ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারিতে অবস্থান নির্ণয় করছি। আরেকটা নিয়ম 2, দেখো তো আমাদের বইয়েও দেওয়া আছে, এটা একেবারে তোমাদের বইয়ে সুন্দর করে নিয়মগুলো ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা বই দেখলেও এটা বুঝতে পারবা যে নিয়ম 2, এই 2টা নিয়ম আমরা ব্যাখ্যা করছি। প্রথম নিয়ম বলছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে সর্ববহিস্থ যে শক্তি স্তর, ওই সর্ববহিস্থ শক্তি স্তরটাই আমাদের পর্যায় নির্ধারণ করে। আর সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যাটাই হলো গ্রুপ সংখ্যা। আমরা আবারও প্রথম দিকে আসি, দেখো হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? একটা। অর্থাৎ এখানে শক্তি স্তরও একটা,
প্রধান শক্তি স্তর বলি আমরা, এটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে পারি, এটাকে আমরা কক্ষপথ বলতে পারি, আমরা এটাকে সেল বলতে পারি, এটাকে আমরা অরবিট বলতে পারি। এখন দেখো প্রথম কক্ষপথে এখানে একটা প্রথম শক্তি স্তর, এই জন্য পর্যায় 1। সর্ববহিস্থ কক্ষপথ এখানে S, সর্ববহিস্থ কক্ষপথ বলতে এখানে প্রথম কক্ষপথটাই বোঝাচ্ছে, এখানে S অরবিটাল ইলেকট্রন আছে একটা, এই জন্য গ্রুপ হলো 1। এরপরে দেখো হিলিয়াম, তোমরা জানো হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, ওর সবগুলা ধর্ম নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে যায়, যার কারণে আমরা হিলিয়ামকে কিন্তু সবগুলা নিষ্ক্রিয় গ্যাসকে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে, যার কারণে আমরা হিলিয়ামকে কিন্তু 18 নম্বর গ্রুপে অবস্থান দিয়েছি। এবার তোমরা লক্ষ্য করো পারমাণবিক সংখ্যা 3 লিথিয়াম 1s2 2s1, এখানেও দেখো দ্বিতীয় শক্তি স্তর সর্বোচ্চ, এই জন্য পর্যায় 2, এবং দ্বিতীয় শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে। এই শুধুমাত্র s অরবিটাল থাকার কারণে s অরবিটালে একটা ইলেকট্রন আছে, এই জন্য তার গ্রুপ বা শ্রেণী হলো 1। তারপরে দেখো বেরিলিয়াম, এখানে দুইটা শক্তি স্তর গেছে, তাহলে পর্যায় 2, এবং বহিস্থ কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, যার কারণে তার গ্রুপ হলো 2। এবার বোরন দেখো, এর ইলেকট্রন বিন্যাসে দ্বিতীয় শক্তি স্তর গেছে সর্বোচ্চ, এই জন্য পর্যায় 2, কিন্তু ইলেকট্রন s এবং p দুইটা অরবিটালে প্রবেশ করছে। আমার নিয়ম বলতেছে যে ইলেকট্রন যদি আমার এই নিয়ম 2 এর মধ্যে আমাদের এটা করতেছে, যদি s p তে ইলেকট্রন যায় এর সাথে 10 যোগ করে গ্রুপ নির্ধারণ করা যায়, ইকুয়াল দাঁড়ায় আমার গ্রুপটা। ইকুয়াল কি দাঁড়ালো আমার? ইকুয়াল আমি গ্রুপ পেলাম, তাহলে s plus p plus 10। তো দেখো তোমরা এখানে, তাহলে কিন্তু এখানে s plus p অর্থাৎ 2 আর একে 3 আর 10 আমরা যোগ করব, 10 3 কত 13, এটা আমার নিয়ম 2। আর শুধুমাত্র s অরবিটালে যদি ইলেকট্রন থাকে এটা হলো নিয়ম 1। তাহলে অনুরূপভাবে দেখো আমরা এখন কার্বনের ইলেকট্রন বিন্যাস করেছি, এখানে s এবং p তে ইলেকট্রন গেছে 2 2 4 আর 10 কত, তাহলে তার গ্রুপ হলো 14। অনুরূপভাবে নাইট্রোজেনের গ্রুপ 15 হয়েছে, অক্সিজেনের গ্রুপ 16 হয়েছে, ফ্লোরিনের গ্রুপ হয়েছে 17, নিয়ন এখানে দেখো 2টা আর 6টা কত হলো 8টা, 8 আর 10 18, গ্রুপ হয়েছে তার 18। তাছাড়া নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলোকে পর্যায় সারণীতে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এরপরে দেখো সোডিয়াম, এখানে তৃতীয় শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন গেছে, কিন্তু তৃতীয় শক্তি স্তরে কেবলমাত্র একটা ইলেকট্রন আছে, যার কারণে তৃতীয় শক্তি স্তরে 1 নম্বর গ্রুপে হয়েছে সোডিয়ামের অবস্থান। এরপরে দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, এখানে সর্ববহিস্থ শক্তি স্তরেও তৃতীয় শক্তি স্তর এবং s অরবিটাল শুধুমাত্র আছে, অর্থাৎ 1 নম্বর নিয়ম অনুসারে আমাদের তার গ্রুপ হয়েছে বা শ্রেণী হয়েছে কত 2। অনুরূপভাবে অ্যালুমিনিয়ামের s এবং p তে ইলেকট্রন গেছে, 2 নম্বর নিয়ম sp + 10, তাহলে 2 + 1 + 10 = 13, এই জন্য তার গ্রুপ বা শ্রেণী হয়েছে কত 13 নম্বর গ্রুপে অবস্থান পেয়েছে। আমরা অ্যালুমিনিয়াম পর্যন্ত এসেছি, আমরা একটু উপরের গুলো মিশাই দিয়ে আবার আসতে চাই। আমি আশা করছি তোমরা এগুলো তুলে নিয়েছো খাতায়। এখন দেখো আমরা পরের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখি। আমরা আজকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস শিখতে চেয়েছিলাম, ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম যে আমরা আজকে 30 পারমাণবিক সংখ্যা পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসগুলো শিখব। আচ্ছা, এখন দেখো তোমরা আমরা কিন্তু অ্যালুমিনিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করেছি, এরপরে অ্যালুমিনিয়ামের পরে দেখো এরপরে পারমাণবিক সংখ্যা 14 হলো সিলিকন, এরপরে পারমাণবিক সংখ্যা 15 ফসফরাস, পারমাণবিক সংখ্যা 16 কে বলতো সালফার, 17 হলো ক্লোরিন, 18 আর্গন, 19 পটাশিয়াম, 20 ক্যালসিয়াম, 21 স্ক্যান্ডিয়াম, 22 টাইটেনিয়াম, 23 আচ্ছা ভ্যানাডিয়াম। আমি সবগুলো বাংলায় লিখছি, এগুলো বাংলায় করে দেই। 20 21 23, আচ্ছা 24 কি বলতো 24 হলো ক্রোমিয়াম, এরপরে 25 হলো ম্যাঙ্গানিজ।
আচ্ছা, আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লক্ষ্য করি। সিলিকনের ইলেকট্রন বিন্যাস দেখো তো, সিলিকনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 2 2 4 6 4 10 3s2 3p2 2 2 4 6 4 10 2 12 আর 2 14। আচ্ছা, আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে নিই। 1s2 2s2 2p6 3s2 3p3। সালফারের ইলেকট্রন বিন্যাস করে নেই। 1s2 2s2 2p6 3s2 3p4। তারপরে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5। আর্গনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা, আমরা এই কয়েকটা পর্যায়ের অবস্থানগুলো তোমরা দেখতে পাচ্ছ। সবার বহিস্থ কক্ষপথ তৃতীয়, মানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা এখানে 3 পর্যন্ত গেছে, তাহলে সবারই পর্যায় কিন্তু তৃতীয়। এটাও তৃতীয় পর্যায়ের মৌল, এটাও তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল, পাঁচটা। আচ্ছা, এখন গ্রুপ দেখো, এইখানে আমার তৃতীয় পর্যায়ে গেছে এবং এস এবং পি তে ইলেকট্রন গেছে, তাহলে আমাদের এস পি, আমার নিয়ম কি বলছে? এস পি থাকলে তার সাথে 10 যোগ করতে হবে, তাহলে 2 2 4 আর 10, তাহলে এটার অবস্থান হলো সিলিকন হলো 14 নম্বর গ্রুপে। তাহলে ফসফরাস এটা আসতেছে 15 নম্বর গ্রুপে, এরপরে সালফার 16 নম্বর গ্রুপে, তারপরে আসলো ক্লোরিন 17 নম্বর গ্রুপে, তারপরে আসলো আর্গন 18 নম্বর গ্রুপে। একইভাবে দেখো sp sp 10 2 আর 4 6 আর 10 16, 2 আর 5 7 আর 10 17, 2 আর 6 8 আর 10 কত? 18। এবার দেখো আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখব। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। অর্থাৎ এখানে সর্বোচ্চ শক্তি স্তর 4টা গেছে, তাহলে এটা কিন্তু চতুর্থ পর্যায়ের মৌল এবং শুধুমাত্র s অরবিটালে ইলেকট্রন আছে একটা, তাহলে 1 নম্বর গ্রুপের মৌল। এরপরে দেখো ক্যালসিয়াম। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা ঠিক একই, এখানে এদিকে একই আছে, শুধুমাত্র এখানে আছে 4s2। তাহলে দেখো এইটার আমার পর্যায় হলো 4, গ্রুপ হলো 2। এরপরে দেখো স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম ঠিক ইলেকট্রন বিন্যাস একই, ইলেকট্রন বিন্যাস একই। আচ্ছা, ইলেকট্রন স্ক্যান্ডিয়ামটা আমরা লিখি, তাহলে একটু সুবিধা হবে। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 3d, তারপরে কিন্তু আমার 4s, এখানে 3d আছে। তাহলে দেখো তো 2 2 4 6 4 10 2 12 6 18, তোমরা জানো আগে s এ ইলেকট্রন যায় তারপরে d এ আসে, তাহলে কত হলো? তাহলে 19টা ইলেকট্রন, ঠিক আছে না? 2টা 2 4টা 6 4 10টা 10 2 12টা 12 6 18টা 19টা 20 21টা। এখন দেখো তো, এইবার কিন্তু আমাদের আগের যে দুইটা নিয়ম আমরা ব্যাখ্যা করছি, ওই দুইটা নিয়ম দিয়ে কিন্তু আমরা এই স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসকে ব্যাখ্যা করতে পারবো না। এবার আমরা 3 নম্বর নিয়মে চলে আসি। তোমরা একটু লক্ষ্য করো যে 3 নম্বর নিয়মটা আমাদের কি? নিয়ম 3 তে কি বলছে? নিয়ম 3 হলো নিয়ম 3। দেখো এই নিয়ম 3 এ আমাদের ইলেকট্রন বিন্যাসটা হলো সর্ববহিস্থ কক্ষপথে যদি ইলেকট্রন প্রবেশ করে এবং তার পূর্বে যদি ডি অরবিটাল থাকে, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং s এর পূর্বে যদি d অরবিটাল থাকে, তাহলে এই d আর s মিলে গ্রুপ নির্ধারণ হয়। তাহলে এখানে দেখা গেল আমাদের 3 নম্বর গ্রুপে তাহলে d প্লাস s, এই দুইটা মিলে আমার কি নির্ধারণ হচ্ছে? গ্রুপ নির্ধারণ হচ্ছে। d প্লাস s মিলে কি হচ্ছে? আমার গ্রুপ নির্ধারণ হচ্ছে। তাহলে দেখো তো এটা কত নম্বর পর্যায়ে? তাহলে পর্যায়ে আমার 4, এটা ঠিক আছে। গ্রুপ দেখো, তাহলে গ্রুপ তো দেখো এটা ডি, আমরা যদি এটার গ্রুপ নির্ণয় করি তাহলে এস আর ডি, তাহলে 2 আর 1 3, তাহলে এটা কিন্তু আমার 3 নম্বর গ্রুপের মৌল। তোমরা এগুলো তুলে নাও আমাদের সুবিধার জন্য।
আচ্ছা, এরপরে তোমরা দেখো টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে কি হলো 3d2 4s2। তাহলে আমার চতুর্থ স্তর পর্যন্ত গেছে, এই জন্য 4। আর এখানে কয়টা ইলেকট্রন? এখানে কয়টা? ডি এ কয়টা? 2টা। এস এ কয়টা? 2টা। 2 2 কয়টা? 4টা। তাহলে গ্রুপ কিন্তু আমার 4। এরপরে দেখো ভ্যানাডিয়াম, আমার ইলেকট্রন বিন্যাস ঠিক একই যাবে এই পর্যন্ত। এই পর্যন্ত আমরা রাখি 3p6 পর্যন্ত, এই পর্যন্ত ঠিক রাখি, এই পর্যন্ত ঠিক রাখি। এরপরে কত হবে আমার দেখো তো 3d3 4s2। তাহলে পর্যায়ে 4, গ্রুপ কত? 3 2 কত? 5। এরপরে দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমার একই ইলেকট্রন বিন্যাস, শুধুমাত্র এখানে 3d5 4s1। তোমরা জানো যে d4 সাধারণত হয় না, সে অর্ধপূর্ণ এবং পূর্ণ, এটা স্থিতিশীল অবস্থা, যার কারণে s থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে d5 হয়, 4s1 হয়। তাহলে d আর s মিলে মোট ইলেকট্রন কয়টা হলো? 5 আর 1 6টা। তাহলে পর্যায়ে কিন্তু 4, গ্রুপ হলো আমাদের 6। এরপরে দেখো ম্যাঙ্গানিজ, ঠিক একই ইলেকট্রন বিন্যাস এই পর্যন্ত। তাহলে এখানে কত? 3d5 4s2। তাহলে 5 দিয়ে 7টা। তাহলে পর্যায়ে 4, গ্রুপ কত? 7। পর্যায়ে 4, গ্রুপ কত? 7। তোমরা এটা তুলে নাও। এরপরে দেখো, এটা তুলে নিছো। এরপরে দেখো আমরা ম্যাঙ্গানিজের পরে কি আছে? 26। 26 হলো আয়রন। আয়রন ইলেকট্রন বিন্যাস একই, এটা একটু লিখে নিতাম আমি। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। তাহলে কত হয়েছে? 20 আর এখানে 6 26। তাহলে 6 দিয়ে কয়টা? 8টা। তাহলে আমার পর্যায়ে হলো 4, গ্রুপ হলো 8। এরপরে 27 ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন, এটা হলো কোবাল্ট। কোবাল্ট কত? একই ইলেকট্রন বিন্যাস। তাহলে আমার এখানে হলো d7 আর 4s2। তাহলে পর্যায়ে 4, গ্রুপ হলো কত? গ্রুপ হলো কত? 9। এরপরে দেখো কোবাল্টের পরে আছে নিকেল। নিকেলের তাহলে পর্যায়ে 4, গ্রুপ হলো 10। তারপর আছে কপার। কপার, কপারের হবে তাহলে 11। তারপরে আছে জিঙ্ক। জিঙ্কের কত হচ্ছে তাহলে? 12। তোমরা এই লেখাগুলো সুন্দর করে তুলে নাও। এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদের কাজে আসবে। সাধারণত এই পর্যায়ে, মাধ্যমিক পর্যায় পর্যন্ত আমাদের 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো যে আমরা ভালোভাবে জানতে পারি এবং পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি, তাহলে আমরা সব ধরনের প্রশ্নের উত্তর করতে পারবো। আমি তোমাদের এই যে 3 নম্বর নিয়মটা, এটার আমি আরেকটু ব্যাখ্যা করব তোমাদের সুবিধার্থে। তো তোমরা একটু তুলে নাও, একটু কুইক তুলে নাও। আমরা উপরের দিকে একটু মিশাই, আমি এই পর্যন্ত একটু মিশাই। আর 30-এর আমার 2টা লেখা বাকি আছে, আমি ওটাও লিখে দিচ্ছি। 28 29 30। আচ্ছা, এটা গেছে আয়রন, কোবাল্ট, এটা হলো নিকেল, এটা হলো কপার, এটা হলো জিঙ্ক। আচ্ছা দেখো তো নিকেলের ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। তাহলে 20 আর এখানে হলো 8 28। দেখো তো তোমরা, তাহলে এখানে চতুর্থ শক্তি স্তরে গেছে। তাহলে আমাদের পর্যায়ে হলো 4, গ্রুপ কত? 8 আর 2 কত? 10। এরপরে দেখো কপার, একই ইলেকট্রন বিন্যাস, শুধুমাত্র এখানে 3d9 হয় না, তোমরা জানো। তাহলে 10 4s1। তাহলে পর্যায়ে 4, গ্রুপ হলো 11। আর জিঙ্ক দেখো একই ইলেকট্রন বিন্যাস, 3d10 4s2। তাহলে পর্যায়ে 4, গ্রুপ হলো
12। তাহলে আমাদের 3 নম্বর নিয়মটা আমি আরেকটু তোমাদের ক্লিয়ার করি, যে আমরা 3 নম্বর নিয়মে দেখব যে মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে আর s এর পূর্বে যদি d অরবিটাল থাকে তার আগের শক্তি স্তরের, এটা চতুর্থ শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে আর s অরবিটালের পূর্বে যদি d অরবিটাল থাকে, তাহলে এই s এবং d, এই s এবং d এই দুইটার যোগফলটা আমাদের কি নির্ধারণ করে? গ্রুপ নির্ধারণ করে। এই s এবং d এবং s এর যোগফলটা গ্রুপ নির্ধারণ করে। তাহলে এখানে আমাদের 2 আর 1 3 নম্বর গ্রুপ, এটা 2 আর 2 4 নম্বর গ্রুপ, এটা 3 2 5 নম্বর গ্রুপ, এটা 5 আর 1 6 নম্বর গ্রুপ, এটা 7 নম্বর গ্রুপ, এটা 8 নম্বর গ্রুপ, এটা 9 নম্বর গ্রুপ। অনুরূপভাবে এটা 10 নম্বর গ্রুপ, 11 নম্বর গ্রুপ, 12 নম্বর গ্রুপ। আমি আশা করব তোমরা 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে গ্রুপ নির্ণয় করতে পারবা, এবং এটা আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এরপরেও তোমাদের যদি সমস্যা থাকে, তোমরা এই ভিডিওটা যেখান থেকে দেখতেছ, যে লিঙ্ক থেকে দেখতেছ, সেই লিঙ্কে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া তোমরা আমাকে ফোন করেও জানাতে পারো। যদি কোথাও সমস্যা হয় আমি তোমাদের সহযোগিতা করবার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।